জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 11টায় জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার বৈঠক হয়। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের বৈঠক বিরল ঘটনা। বৈঠকে ডক্টর ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। অধ্যাপক ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে যুক্তরাষ্ট্রেরও তাদের পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই আগস্ট বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন। এটা ছিল একটা রেয়ার মিটিং এবং বাংলাদেশের হিস্ট্রিতে, ইউএনজি এর হিস্ট্রিতে যে একজন ইউএস প্রেসিডেন্ট বাংলাদেশের একজন হেড অফ গভর্নমেন্টের সাথে ইউএনজি এর সাইডলাইনে কথা বললেন। মিটিংটা খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। জো বাইডেন বলেছেন যে তার ফুল সাপোর্ট আছে বাংলাদেশের প্রতি, বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, প্রফেসর ইউনূসের যে ইন্টারিম গভর্নমেন্টের প্রতি, এবং উনি জানতে চেয়েছেন কি কি সাপোর্ট লাগবে আরও। হ্যাঁ, এবং উনি বলেছেন যে এই স্টুডেন্টরা যদি এত স্যাক্রিফাইস করতে পারে তাহলে আমরাও তো আরও অনেক কিছু করতে পারি। জুলাই অগাস্ট যে রেভলিউশন, সেটার একটা প্রেক্ষাপট উনি তুলে ধরেন, কিভাবে হলো, কিভাবে টাইরান্ট চলে যেতে বাধ্য হলো। জাস্টিন ট্রুডো বাংলাদেশের গভর্নমেন্টকে তার সাপোর্টের কথা বলেছেন। ইতালিয়ান প্রাইম মিনিস্টারের সাথে মিটিংয়ে মাইগ্রেশনের কথা এসছে, আমাদের সাথে যাতে ফর্মাল চ্যানেলে মাইগ্রেশনটা যাতে বাড়ে। আইএমএফের কাছ থেকে সাপোর্ট চাওয়া হয়েছে, আইএমএফ সাপোর্ট দিতে রাজি, এবং উনি স্বতঃস্ফূর্তভাবে বলেছেন যে কী ধরনের সাপোর্ট লাগলে বলবেন, এবং এটাও বলেছেন যে ফ্রেন্ডস অফ বাংলাদেশদেরকে নিয়েই ওনারা একটা কোঅর্ডিনেশন মিটিংও করতে পারেন। এদিকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারে কানাডা সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। সংক্ষিপ্ত বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডা সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা আরও বিস্তৃত করা, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং বাংলাদেশের তরুণ সমাজকে সহায়তা করার বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে ধ্বংস করেছিল সে বিষয়টি তুলে ধরেন। তিনি বাংলাদেশের সঙ্গে কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কানাডা সরকারের সমর্থনের জন্য প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশের শিক্ষার্থীদের যেন আরও বেশি ভিসা দেয়া হয় সে বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। কানাডার প্রধানমন্ত্রীর কাছে ছাত্র আন্দোলনের সময় এবং পরে শিক্ষার্থী ও তরুণদের আঁকা দেয়াল চিত্রের আর্ট বই দ্য আর্ট অব ট্রায়াম্ফ উপহার দেন ডক্টর ইউনূস। এছাড়া অধিবেশনের ফাঁকে ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিন জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন তারা। এদিকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের উচ্চ পর্যায়ের পার্শ্ব বৈঠকে দ্রুত প্রত্যাবর্তনে পদক্ষেপ সহ 3 প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করার প্রস্তাব দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, সহানুভূতি থাকলেও 12 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে দেশ আর্থসামাজিক আর পরিবেশের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ এই সংকট সমাধানে সীমা অতিক্রম করেছে, তবে তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে দিতে বাংলাদেশ সব সহযোগিতা করবে বলে জানান তিনি আরো বলেন, এখন পর্যন্ত অনেক প্রস্তাব আন্তর্জাতিকভাবে গৃহীত হলেও একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সেই সঙ্গে মানবিক সহায়তাও কমছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা 40% পর্যন্ত কমে আসায় আন্তর্জাতিকভাবে জয়েন্ট রেসপন্স টিম গঠনের প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টা।
রোহিঙ্গাদের জন্য যে মানবিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে যে জয়েন্ট অ্যাকশন প্ল্যান আছে, জয়েন্ট রেসপন্স প্ল্যান বলা হয়, সেইটাতে প্রোগ্রেসিভলি আন্তর্জাতিক সমাজের যে অর্থায়নটা সেটা কমে আসছিল। সর্বশেষ আমরা দেখেছি প্রায় 60% এসছে, প্রায় 40% ঘাটতি। আজকে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে বললো তারা এই বছরের যে মানে অ্যালোকেশন দিয়েছে তার অতিরিক্ত $199 মিলিয়ন দিয়েছে। এটা একটা বিরাট জিনিস, কিন্তু এটা একটা বড় ইন্ডিকেশন, যাতে করে অন্য যারা আছে, অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন ফর এক্সাম্পল, কানাডা আছে, তারা যেন আগে আসে। এদিকে নিউ ইয়র্কে আরেকটি সাইডলাইন বৈঠক মিট দ্য ফ্রেন্ডসে ডক্টর ইউনূস বলেছেন, অনন্য এক বিপ্লবের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনের দায়িত্ব পেয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। এদিকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ শীর্ষক আরেকটি অনুষ্ঠানেও যোগ দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে তরুণ নেতৃত্বদের বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন তিনি। তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রবোধসহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের পরিবার। বুধবার ঢাকার সিএমএম আদালতে নিহতের বোন মামলা দায়ের করেন। আদালতে মামলাটি আমলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আসা পর্যন্ত এই মামলার কার্যক্রম বন্ধ রাখতে বলেছেন। বাদীর আইনজীবী জানান, ঘটনার ভিডিওতে সবার চেহারা পরিষ্কার দেখা গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মামলায় কাউকেই নির্দিষ্ট করে আসামি করা হয়নি। আসামি করা হয়েছে অজ্ঞাতদের, তাই নতুন করে আসামিদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কোনোভাবে দায় এড়াতে পারে না বলেও জানান আইনজীবী। এ সময় নিহতের বোন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা মানা যায় না। ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন চ্যানেলটির সাবেক উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা ব্রাউনিয়া বাদী হয়ে মামলাটি করেন। তার আইনজীবী বলেন, 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় চ্যানেল আইয়ে প্রচারিত স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি কোনো নোটিশ ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে অনুষ্ঠানটির উপস্থাপিকার বেতনও বন্ধ করে দেওয়া হয়। পরিশোধ করা হয়নি পাওনা টাকাও। বাদীর অভিযোগ, শেখ হাসিনার নির্দেশে জনপ্রিয় অনুষ্ঠানটি বন্ধ করে দেন শাইখ সিরাজ। শাইখ সিরাজ ছাড়াও মামলায় আওয়ামী লীগের 4 জন নেতাকে আসামি করা হয়েছে। 2018 সালে আন্দোলনকারীদের পক্ষে স্বর্ণ কিশোরীদের নিয়ে যখন অবস্থান নেয়, ওনার স্বর্ণ কিশোরী বন্ধ করে দেয় এবং ওনার ওইখানে যে চাকরি ছিল, চাকরি থেকে বিনা নোটিশে ওনাকে আর চাকরি ফেরত দেয় নাই। শাইখ সিরাজকে প্রথম যখন আমরা একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, তিনি জানিয়েছেন যে বোর্ড এটাতে জড়িত। যেহেতু ফরিদুর রেজা সাগর বিদেশে ছিলেন, অসুস্থ ছিলেন দীর্ঘ সময়, তিনি এই বিষয়ে কিছু জানেন না বিধায় পরবর্তীতে তাকে অনুরোধ করলে তিনি বলেন বোর্ডে তিনি এটা প্লেস করতে পারছেন না। এরপরে আমি বোর্ডের, যেহেতু উনি লিখেছেন শাইখ সিরাজ, বোর্ডের সকলে এটার সাথে সম্পৃক্ত, বোর্ডের বাকি সকলকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। সংবিধান সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন আয়োজনে বেশি সময় লাগবে না বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ডিআরইউতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত শহীদ ও গুম পরিবারের সদস্যদের সহযোগিতা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। আওয়ামী লীগ হীন স্বার্থে সংবিধান ব্যবহার করেছে মন্তব্য করে দলটির কঠোর সমালোচনা করেন রিজভী। ইলিশ মাছ রপ্তানির বিপক্ষে নন জানিয়ে রিজভী বলেন, এর বিপরীতে ভারতের আচরণ নিন্দনীয়। অনুষ্ঠানে নিহত ও ক্ষতিগ্রস্ত 6 পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের একজন কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈরশাসক।
এইচএসসির বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল তৈরি করা হবে পরীক্ষার্থীদের এসএসসি বা সমমানের ফলাফলের ওপর ভিত্তি করে। আর অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি করা হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। বলেন, অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসির ফল প্রকাশ করা হবে। চলতি বছর এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা অনুষ্ঠিত হলেও স্বৈরাচার পতনের আন্দোলনের কারণে কিছু পরীক্ষা বাতিল করা হয়। এবছর গত 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেন 14,50,790 জন পরীক্ষার্থী। সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলোর আবশ্যিক 6টি এবং কেউ কেউ বিভাগভিত্তিক একটি পরীক্ষা সহ 7টি পরীক্ষা দিয়েছেন। দুর্বল ও তারল্য ঘাটতিতে থাকা ব্যাংকগুলোকে দেয়া ঋণদাতা ব্যাংক চাইলে 3 দিনের মধ্যে ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে 10টি ব্যাংকের এমডির সাথে জরুরি এক বৈঠকে এ প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। চলতি মূলধনে ঘাটতিতে থাকা ব্যাংকগুলো চাইলে ইচ্ছেমতো ঋণ পাবে না। কোন ব্যাংক কত ঋণ পাবে তা নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। আর ঋণের সুদের হার নির্ধারিত হবে দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে। ব্যাংক ব্যবস্থাপকরা জানান, ইতিবাচক আলোচনা হলেও ব্যাংকগুলোর বোর্ড সভায় এই গ্যারান্টি ফ্যাসিলিটির বিষয়টি উত্থাপনের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। মোডাস অপারেশন যে অপারেশনাল গাইডলাইন একটা দরকার আছে, সেটা আমরা চেয়েছি কি করব এবং ওনারা কীভাবে করবেন, গ্যারেন্টি ফরম্যাটটা কেমন হবে। যেমন গ্যারেন্টি ব্যাপার ওনারা বলেছে দেওয়ার টাকা চাওয়ার 3 দিনের মধ্যে উনি আমাদেরকে টাকাটা দিয়ে দেবেন বাংলাদেশ ব্যাংক। আর একটা যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট নিয়ে কথা হয়েছে, বলছি যে আপনারা বাইলেটারালি ঠিক করবেন যে আপনারা যে যাকে টাকা দিচ্ছেন সে কোন রেটে নেবে না নেবে সেটার উপর ডিপেন্ড করবে এবং বাংলাদেশ ব্যাংক ইন্টারেস্ট সহকারে সেই টাকাটা আমাদেরকে দিয়ে দেবে। আমরা আশা করব অত্যন্ত দ্রুততম সময়ে যারা যে সকল ব্যাংকের কাছে তারল্য সারপ্লাস আছে তারা আমাদের এই চুক্তিটার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং লিকুইডিটি সমস্যায় পতিত যে ব্যাংকগুলো তাদেরকে সাহায্যের ক্ষেত্রে এগিয়ে আসবে। গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যম গঠনের লড়াই চলমান থাকবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় এসে তার স্মৃতিচারণ করেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করেন তিনি। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠন। উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সহ সাংবাদিক নেতারা। ট্যুর অপারেটর ও ট্যুর গাইড বিধিমালার বিভিন্ন অসঙ্গতি দূর করা ও মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টুয়াব। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ট্যুর অপারেটরদের নিবন্ধন সংক্রান্ত নতুন গেজেটে কিছু নিয়ম ও শর্তাবলী মেনে চলা কঠিন। গেজেটে উল্লেখিত বিধিনিষেধ ও নীতিমালা বাস্তবায়ন হলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি করেন তারা। বিধিমালায় নিবন্ধন ও পরিচালনার জন্য লাইসেন্স আবেদনের ক্ষেত্রে যে ফি ধরা হয়েছে সেটি কমিয়ে আনার দাবি করেন ট্যুর অপারেটররা। দেশে তামাকের ব্যবহার কমিয়ে আনলে এবং বায়ুদূষণ রোধে যথাযথ পদক্ষেপ নিলে ফুসফুসের রোগ বহুলাংশে নিয়ন্ত্রণ সম্ভব বলে মতামত দিয়েছেন চিকিৎসকরা। দুপুরে গুলশানে বিশ্ব লাং দিবসের এক সেমিনারে এমন অভিমত জানান তারা। বক্তারা বলেন, দেশে তামাক নিয়ন্ত্রণ আইন দুর্বল হবার কারণে চেষ্টা করেও তামাক ব্যবহার কমানো যাচ্ছে না। এই আইনকে শক্তিশালী করতে সংশ্লিষ্টদের সহযোগিতা চায় সেমিনারের আয়োজক বাংলাদেশ লাং ফাউন্ডেশন। এছাড়া খোলা জায়গায় ধূমপান বন্ধে জনগণ সচেতন না হলে মুক্ত এবং বিশুদ্ধ বাতাস পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন চিকিৎসকরা। তাই প্রকাশ্যে ধূমপান বন্ধের আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক এবং শোবিজ তারকারা। এছাড়া বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। প্রায় 12 মাসব্যাপী গাজা যুদ্ধে প্রথমবারের মতো তেল আবিবের অভ্যন্তরে ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা এটি। যদিও ভবনটিতে আঘাত হানার আগেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মিসাইলটি ধ্বংস করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এছাড়া বুধবার ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় 300টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে।
এদিকে লেবাননে যুদ্ধ বিমানের মাধ্যমে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। 4 দিন ধরে চলা সংঘর্ষে লেবাননে প্রাণহানি কমপক্ষে 569 জন। হামলা থেকে বাঁচতে দেশটির দক্ষিণাঞ্চল ছেড়ে পালিয়েছেন 10,000-এর বেশি বাসিন্দা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।